ক্রিকেট ইজ কল্ড মানে ক্রিকেটকে বলা হয়, নট ক্রিকেট বলে, ক্রিকেট বলে না, ক্রিকেটকে বলা হয়। সো রাইট ফর্ম অর ভার্বে তোমাদের সমস্যা আছে কার কার? যাদের সমস্যা আছে আজকে এমন কিছু টেকনিক তোমাদেরকে দেখিয়ে দেবো যে টেকনিকগুলো দেখলে এবং ফলো করলে রাইট ফর্ম অর ভার্ব তোমার কাছে পানির মতো সহজ একটা বিষয় হয়ে যাবে। তো দেখো রাইট ফর্ম অর ভার্বে বিশেষত রাইট ফর্ম অর ভার্বটা যদি এইচএসসি রাইট ফর্ম অর ভার্ব হয় তাহলে কিন্তু খুব সহজেই ফুল মার্ক নেওয়া যায়। কেন ফুল মার্ক নেওয়া যায়? কারণ কিন্তু এইচএসসি রাইট ফর্ম ভার্বে ক্লু দেওয়া থাকে। তো তোমরা রাইট ফর্ম অর ভার্ব শেখার সময় যেটা করো শত শত রুল শেখো, কারণ রাইট ফর্ম অর ভার্বের কিন্তু 100-এরও উপরে রুল আছে, কিন্তু রুল শেখার পরেও যখন রিয়েল প্র্যাকটিস করো তখন কিন্তু তোমরা ভুল করো। তো কেন ভুলগুলো করো? ভুলগুলো করার পিছনে কিন্তু কয়েকটা বিষয় থাকে, যে বিষয়গুলো আমি তোমাদের এখন দেখিয়ে দেবো। যদি এই বিষয়গুলো ফলো করো রাইট ফর্ম অর ভার্ব তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো রাইট ফর্ম অর ভার্বে বেস্ট করতে হলে আমাদের যে বিষয়গুলো অবশ্যই আমাদের মগজে রাখতে হবে, মস্তিষ্কে রাখতে হবে, তার প্রথম যেটা সমগ্র প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে। পড়ে প্রত্যেকটা প্যাসেজের, এই যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে আছে এই জিনিসটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। দেখো তুমি রাইট ফর্ম অর ভার্ব করবে, আর যদি তুমি টেন্সটা আইডেন্টিফাই না করতে পারো কোনো দিনও কিন্তু তুমি সঠিক ভার্বের ফর্মটা বসাতে পারবে না। সো তোমার মাথায় যখনই তুমি রাইট ফর্ম ভার্বের ব্যবহার করছো তোমার মাথায় যেন একটা বিষয় থাকে যে কোন টেন্সে এই সেন্টেন্সে আমার ভার্ব ব্যবহার করতে হবে, এই জিনিসটা সবার আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সে এই একটা প্যাসেজের ভিতরে কিন্তু ভিন্ন ভিন্ন টেন্স আসতে পারে, কখনো পাস্ট টেন্স কখনো ফিউচার টেন্স, এগুলো কিন্তু আসতে পারে। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু টেন্স ভিন্ন হতে পারে, এ বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। আর এই হচ্ছে রাইট ফর্ম অর ভার্ব কিন্তু খুবই ইজি, কারণ দেখো পাশেই ক্লু দেওয়া আছে, তোমাকে জাস্ট সঠিক ফর্মটা ব্যবহার করতে হবে। এখন তুমি যদি এই সঠিক ফর্মটা ব্যবহার করতে না পারো তাহলে তোমার মতো অধম আর কে আছে? একদম ইজি একটা বিষয়, খুবই সহজ একটা বিষয়, একটু টেকনিক্যালি যদি তুমি এটার ব্যবহার করো খুব সহজে এখানে তুমি ফুল মার্ক পেয়ে যাবে। তো টেকনিক নাম্বার 1 আমি বললাম, এখনও কিন্তু চমৎকার আরও 5টা টেকনিক তোমাদের আছে। 2 নম্বরে তোমার যে বিষয়টা অবশ্যই তোমাকে ফলো করতে হবে, দেখো ভার্বটি অ্যাক্টিভ মুড নাকি প্যাসিভ মুড। তো আমরা প্রথমে বললাম যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়বো, ওই প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে আছে এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করব, ফাইন্ড আউট করব। এরপরে আমাদের কাজ হলো যে ভার্বটা ব্যবহার করব ওই ভার্বটাকে অ্যাক্টিভ মুডে ব্যবহার করব নাকি প্যাসিভ মুডে ব্যবহার করব, এই জিনিসটা তোমাকে দ্বিতীয়বার ফাইন্ড আউট করতে হবে। তুমি যদি অ্যাক্টিভ মুডের জায়গায় প্যাসিভ মুড ব্যবহার করো, প্যাসিভ মুডের জায়গায় অ্যাক্টিভ মুড ব্যবহার করো, তাহলে তো তুমি সঠিক ফর্ম ব্যবহার করতে পারলে না। সো তোমাকে কেয়ারফুল থাকতে হবে। তো দেখো আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি ক্রিকেট, এখানে দেখো ব্ল্যাঙ্ক স্পেস আছে, পাশে ক্লু দেওয়া আছে জেন্টলম্যানস গেম। তো এখানে সঠিক উত্তর কী হতে পারে দেখি, তোমরা একটু মনে মনে গেস করে ফেলো তো কার কার সাথে মিলে যায়। তো সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, দেখো এই সেন্টেন্সের যে ভার্বটা ব্যবহার করতে হবে এই ভার্বটা কিন্তু প্যাসিভ মোডে ব্যবহার করতে হবে। কেন প্যাসিভ মোডে ব্যবহার করতে হবে আর কী ব্যবহার করতে হবে একটু বলে দিচ্ছি। দেখো আনসার কিন্তু ইজ কল্ড। তো দেখো ইজ কল্ড এটা কিন্তু প্যাসিভ মোডে আছে। আর তোমরা হয়তো জানো যে অক্সিলারি ভার্বের পরে যদি মেইন ভার্বের ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম আসে তাহলে কিন্তু সেটা প্যাসিভ মোড হয়। তো এটাকে কেন আমরা প্যাসিভ মোডে ব্যবহার করলাম এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। দেখো ক্রিকেট এটা কিন্তু একটা বস্তুবাচক সাবজেক্ট, আর এই যে কল বলার কাজটা কি কোনো বস্তু করতে পারে? পারে না, কিন্তু বলার কাজটা কিন্তু মানুষ করে, ঠিক আছে? সো এই ক্রিকেট কিন্তু সরাসরি এই কলের কাজটা করতে পারছে না, এই কাজটা করানো হচ্ছে, ক্রিকেটকে বলা হচ্ছে। সো ক্রিকেট কিন্তু এখানে সাবজেক্ট, কিন্তু সরাসরি কিন্তু সে ভার্বের কাজ করতে পারছে না, যে কারণে এটাকে প্যাসিভ মুডে ব্যবহার করতে হচ্ছে। তো ক্রিকেট ইজ কল্ড মানে ক্রিকেটকে বলা হয়, নট ক্রিকেট বলে, ক্রিকেট বলে না, ক্রিকেটকে বলা হয়। সো তোমাকে এভাবেই কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এভাবেই কিন্তু তোমাকে সাবজেক্টের উপর ভিত্তি করে ফাইন্ড আউট করতে হবে। এরপর তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো দারুণ একটা এক্সাম্পল, যে ব্যাট অ্যান্ড বল ইজ নেসেসারি ফর এ গেম, বসে একটা খেলার জন্য ব্যাট এবং বল দরকার, উই কল্ড ইট ক্রিকেট। এবার দেখো কল ভার্বটাকে আমরা অ্যাক্টিভ মুডে ব্যবহার করলাম, তো এই বলার কাজটা কে করে? উই, আমরা করি। সো আমরা কিন্তু এখানে কলের কাজটা কিন্তু সরাসরি সাবজেক্ট করছে, আমরা করছি, সুতরাং এটা কিন্তু অ্যাক্টিভ মুডে ব্যবহার করতে পারবো। কিন্তু ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেট কিন্তু বলার কাজটা করতে পারে না। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। আর তারপরেও যদি কারোর ক্লিয়ার না থাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। তো দেখো দ্বিতীয় যে রুলটা তোমাকে বা টেকনিকটা তোমাকে ফলো করতে হবে সেটা হলো ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। যখন রাইট ফর্ম অফ ভার্ব করবে তখন তোমাকে প্রথমে টেন্স দেখতে হবে, ওটা অ্যাক্টিভ মুডে ব্যবহার করবে নাকি প্যাসিভ মুডে ব্যবহার করবে। যে মুডেই ব্যবহার করো না কেন, যদি তুমি প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হয় তাহলে তোমাকে অবশ্যই দেখতে হবে যে ভার্বটা আমি ব্যবহার করবো ওটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এই জিনিসটার জন্য তোমার ভুল না হয়। অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই বিষয়গুলো সূক্ষ্মভাবে ভুল করে আসে, সহজ বিষয় কিন্তু ভুল করে আসে। সো এই বিষয়ের জন্য তোমার ভুল না হয়। তো দেখো এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ড্যাশ ক্রিয়েটেড থ্রো ক্রিকেট। তো এখানে সঠিক উত্তর কী হতে পারে তোমরা একটু গেস করে ফেলো তো। তো দেখো আমি তোমরা যারা গেস করেছো আমি একটু উত্তরটা বলে দিচ্ছি, ইজ ক্রিয়েটেড। তো এখন একটা বিষয় দেখো, এই যে ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি মানে
ভ্রাতৃত্ব, ঠিক আছে, ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তো এই যে অ্যান্ড দ্বারা দুইটা নাউনকে যুক্ত আছে, কিন্তু আমরা এখানে যে ভার্ব ব্যবহার করেছি ইজ, এটা কেন সিঙ্গুলার ব্যবহার করলাম? কারণ এই যে অ্যান্ড দ্বারা দুইটা নাউনকে অ্যাড করলেও আমরা জানি যে অ্যান্ড দ্বারা দুইটা নাউন যদি যুক্ত হয় তারপরে ভার্ব ব্যবহার করলে সেটা প্লুরাল হয়, কিন্তু এখানে আমরা ইজ ব্যবহার করলাম সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ দেখো এখানে হে ডট কিন্তু এ সেন্স, নট ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি। সো এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে, তুমি যখন ভার্বটা ব্যবহার করবে তখন হে ডট অনুযায়ী তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। তো এসেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি এই পুরো অংশটাই হলো তোমার সাবজেক্ট, এই অংশটা। এই সাবজেক্টের হেড হলো এসেন্স। এখানে আমরা যে ভার্বটা ব্যবহার করছি এটা হলো এসেন্সকে কেন্দ্র করে, নট ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটিকে কেন্দ্র করে ব্যবহার করছি না। সো তোমাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, হেড অটটা খুঁজে বের করতে হবে। আর সবসময় মনে রাখবে যে ওয়াপের পরে যদি কোনো নাউন থাকে, ওয়াপের আগে যে নাউনটা থাকে এটা কিন্তু হেড অট হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু সেন্ট মার্টিন। তো এখানে কি হতে পারে তোমরা একটু গেস করে ফেলো তো। দেখো আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও। সঠিক উত্তরটা হলো ইজ। তো কেন ইজ ব্যবহার করলাম? দেখো ফ্রেন্ডসের পরে আমরা জানি সবসময় প্লুরাল ভার্ব বসে, কিন্তু এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারবো না, আমাদের এখানে সিঙ্গুলার ব্যবহার করতে হচ্ছে। কেন? কারণ এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানে যে ওয়ানটাই কিন্তু এখানে হেড ওয়ার্ড, ঠিক আছে। ওয়াফের আগে যে ওয়ার্ডটা থাকবে এটাই হেড ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। এখানে ফ্রেন্ডের শেষে এস থাকা সত্ত্বেও আমাদের ভার্ব ব্যবহার করতে হয়েছে সিঙ্গুলার। সো সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য হেড ওয়ার্ডের দিকে নজর দিতে হবে। হেড ওয়ার্ডের উপর ভিত্তি করে তোমাকে সিঙ্গুলার প্লুরাল আইডেন্টিফাই করতে হবে। ব্যবহারটা অনেকের কাছে খুব সহজ মনে হতে পারে, অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। যাদের কাছে কঠিন মনে হবে তারা একটু রিপিট করে ভিডিওটা দেখে নিবে, ওকে। এরপরে দেখো আরেকটা টেকনিক তোমাকে ফলো করতে হবে। এই টেকনিকটা হলো, এবং 4 নম্বর টেকনিক, আমরা কিন্তু আজকে তোমাদের 6টা টেকনিক শেখাবো, চমৎকার জোস 6টা টেকনিক শেখাবো। এই 6টা টেকনিক মাথায় রাখলে রাইট ফর্ম আর ভার্ব বিষয়ে কিন্তু তোমার একটা ক্লিয়ার কনসেপশন চলে আসবে। রিয়েল প্র্যাকটিসের সময় কিন্তু তুমি বেস্ট পারফরমেন্স করতে পারবে। তো 4 নম্বর টেকনিকটা কি দেখো, ভার্বের জার্ন পার্টিসিপল নাকি ইনফিনিটিভ কোনটা হবে সেটার ব্যবহার তোমাকে করতে হবে। তো দেখো আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি, দ্য কিং স্টার্টেড ড্যাশ ফলো দ্য ড্যাশ গিভ আছে পাশেই ব্র্যাকেটে প্রেসক্রিপশন। তো এইখানে আমরা 2টা ভার্ব দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে স্টার্টেড অলরেডি একটা ভার্ব আছে। তো এই যে 2টা ভার্ব, এই 2টা ভার্ব আমরা কী হিসেবে ব্যবহার করব? তো আমাদের কখন কোন ভার্বটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব, কোনটাকে আমরা জেরান্ট হিসেবে ব্যবহার করব, কখন আমরা পার্টিসিপল হিসেবে, কখন ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করব, এ বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকি তাহলে কি হতে পারে? ভুলে যেতে পারে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। দেখো আমরা এখানে কিভাবে ব্যবহার করতে পারি, দ্য কিং স্টার্টেড, এখানে কিন্তু আমরা জেরান্ট দিয়ে ব্যবহার করতে পারি। কারণ স্টার্ট নাউনের পরে সাধারণ নিয়ম হলো স্টার্ট নাউনের পরে যখন একটা ভার্ব আসে তখন সেটা জেরান্টিয়াল ফরম্যাটে বা আইএনজি যুক্ত হয়ে যায়। আর স্বাভাবিকভাবে দেখো স্টার্ট ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু এই ফলোইং কি শুরু করলো, ফলোইং অনুসরণ করা শুরু করলো, ঠিক আছে। আর দ্য ড্যাশ প্রেসক্রিপশন, তো প্রেসক্রিপশনটা নাউন, আর নাউনের আগে আমরা যে ভার্বটা ব্যবহার করবো ওটাকে যদি আমরা ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করি তাহলে কিন্তু ওটা অ্যাজেক্টিভ হয়ে যায়। আর আমরা জানি কিন্তু নাউনের আগে অ্যাজেক্টিভ বসতে পারে। তো নাউনের আগে যেহেতু ভার্ব আছে, সো ওটাকে আমরা অ্যাজেক্টিভ ফর্মেটে ব্যবহার করবো। তো অ্যাজেক্টিভ ফর্মেটে কীভাবে ব্যবহার করবো? ওটাকে ভার্ব 3 আকারে ব্যবহার করতে হবে। তো দেখো আমরা কী ব্যবহার করেছি, দেখো প্রথমটা হলো ফলোইং, পরেরটা হলো গিভেন। তো এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। ভার্বের ব্যবহার মানে যে সবসময় এটাকে ভার্ব ফরম্যাটে ব্যবহার করতে হবে বিষয়টা এমন না। কখনো কখনো এটাকে তোমার আইএনজি ফরম্যাটে, কখনো 2 + ভার্ব 1, কখনো ভার্বের 3 ফর্মে কিন্তু তোমাকে ব্যবহার করা লাগতে পারে। 4টা চমৎকার জোস 4টা টেকনিক শিখিয়ে দিলাম। আরেকটা টেকনিক তোমাদেরকে, আরও 2টা টেকনিক আছে। দেখো 5 নম্বর যে টেকনিক, মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে। তো দেখো আমি তোমাদের প্রথমে কোন ব্যবহারটা বলছিলাম, টেন্সের ব্যবহার। প্রথমেই প্যাসেজ পড়ে টেন্সের ব্যবহার, তারপর এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কি করব আমি, কোন মুডে ব্যবহার করব, মুডের ব্যবহার সচেতন থাকতে হবে। এরপর যদি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হয় তাহলে এটাকে আমি সিঙ্গুলার নাকি প্লুরাল এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তারপর এটাকে আমি কোন ভার্বে ব্যবহার করব, এটাকে ভার্বে ব্যবহার করব নাকি জেরান্ডিয়াল ফরম্যাটে, নাকি এটা ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে, নাকি 2 + ভার্ব 1 কোন আকারে ব্যবহার করব ভার্বটাকে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপরে যে মোডাল অক্সিলারি ভার্ব, আমাদের এখানে কোনো মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করা লাগবে কিনা এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তো দেখো সাবসিডিজ মাস্ট গিভ আছে ইন দ্য এডুকেশন সেক্টর। তো দেখো এখানে মাস্ট আছে, আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু সরাসরি ভার্ব আসে, তাই না? তো মাস্ট, তারপরে গিভ, তারপরে ভার্ব। এখন মনে হতে পারে যে মোডাল অক্সিলারি ভার্বের পরে তো গিভ সরাসরি ভার্ব আসে, তাহলে কি গিভই বসাই দিব নাকি? না, গিভই না। যখনই একটা ভার্ব
তার আগে মোডাল অক্সিলারি ভার্ব, তার মাঝে যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, সবসময় তুমি চোখ বুঝে হলেও এখানে বি দিয়ে আসতে পারো। বি দিয়ে আসলে কারেক্ট আনসার হয়ে যাবে, রাইট আনসার হবে। ওকে, সো এই বিষয়ের জন্য তোমাদের সতর্ক থাকো। আর অবশ্যই একটা ভার্ব ব্যবহার করতে হলে তার আগে আমরা কোনো মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করবো কিনা এই বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তো 6টা জোস টেকনিক কিন্তু আমি শিখিয়ে দিলাম। এই টেকনিক 5টা টেকনিক কিন্তু শিখিয়ে দিলাম। এই 5টা টেকনিক যদি ফলো করো, রাইট ফর্ম অফ ভার্ব তোমার কাছে পানির মতো সহজ হতে বাধ্য। এরপরে দেখো আমাদের আরও একটা টেকনিক আছে। এই টেকনিকটা এটা আসলে টেকনিক বলা যায় না, এ বলা যায় কিছু সতর্কতা। ঠিক আছে, কিছু সতর্কতা তোমাকে অবলম্বন করতে হবে। তো তার ভিতরে 6 নম্বরে যেটা আছে সেটা হলো ভার্বটি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ ফর্মে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা রাইট ফর্ম অফ ভার্ব মানে আমরা ভার্বের ব্যবহার করব, এখন যে ভার্বটা ব্যবহার করব সেটা কি অ্যাফার্মেটিভ আকারে ব্যবহার করব নাকি নেগেটিভ আকারে ব্যবহার করব, এই বিষয়ে তোমাকে সতর্ক থাকা লাগবে না? অবশ্যই কিন্তু সতর্ক থাকা লাগবে। তো দেখো, বিকজ অফ মিস স্পেলিং স্টুডেন্টস ড্যাশ গেট গুড মার্ক ইন এক্সামিনেশন। বলছে বানান ভুলের কারণে কি স্টুডেন্টরা পরীক্ষার হলে বেশি মার্ক পায় নাকি পায় না? অবশ্যই পায় না, কিন্তু ভার্ব আছে গেট, তাহলে এটাকে আমাদের নেগেটিভ ফর্মেটে ব্যবহার করতে হবে। তো আমরা কি ব্যবহার করেছি দেখো, ডোন্ট গেট। তো কখনো কখনো ডোন্ট, ডিড নট, ডাজ নট ব্যবহার আসতে পারে। সো এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। শুড নট, কুড নট, ঠিক আছে, আর নট, এই বিষয় ব্যবহারগুলো তোমাকে সতর্ক থাকতে হবে। 6টা বিষয় বললাম, 6টা বিষয়ের জন্য তোমাদের মাথায় থাকে। এবার দেখো আমরা একটা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বের এক্স্যাক্ট ব্যবহারটা তোমাদেরকে দেখাই। তো রিয়েল প্র্যাকটিসে চলে যাচ্ছি। রিয়েল প্র্যাকটিসে দেখো, ক্রিকেট ইজ এ পপুলার গেম। বলছে ক্রিকেট হলো একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড ড্যাশ প্লেজার ফ্রম দিস গেম। বলছে ইয়ং কিংবা বৃদ্ধ, যারা বয়স্ক, উভয়ই কি পায়? গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে আনন্দ পায়। তো আমাদের এখানে গেট তো ক্লু দেওয়া আছে, আমাদের জাস্ট এখানে সঠিক ফর্মটা ব্যবহার করতে হবে। কয়টা বিষয় বিবেচনা করতে বলছিলাম? প্রথম কথা হলো টেন্স, কোন টেন্সের ভার্ব ব্যবহার করব? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা আগে বিবেচনায় করো। ঠিক আছে, আমরা বিবেচনায় করলাম এটা প্রেজেন্ট টেন্সে করা লাগবে, সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে। এরপরে আমাদের কাজ কী ছিল? এরপরে আমাদের যে ভার্বটা কোন, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তো ক্রিকেট বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড গেট, এখানে সরাসরি দ্য ইয়ং এবং ওল্ড এই যে সাবজেক্ট হিসাবে যে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, ফ্রেজ হিসাবে যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা যেহেতু সরাসরি এই প্লেজার, আনন্দ পাওয়ার কাজটা করছে, সো সাবজেক্ট কিন্তু এখানে অ্যাক্টিভভাবে ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট সরাসরি কাজ করছে, সাবজেক্টই কিন্তু এই গেটের কাজটা পাচ্ছে বা করছে। ঠিক আছে, এই যে আনন্দ পাচ্ছেটাকে, এই সাবজেক্টটাই ইয়ং অ্যান্ড ওল্ড, তারাই কিন্তু পাচ্ছে। সো এটাকে আমাদের অ্যাক্টিভ মুডে ব্যবহার করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ মুডের ব্যবহারও গেল। এরপরে আমাদের কি বিবেচনায় নিতে হবে? এটা কি আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, তাহলে এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? সো দেখো, সাবজেক্টটা আছে দ্য ইয়ং অ্যান্ড ওল্ড, অ্যান্ড দ্বারা কিন্তু দুইটা বিষয়কে যুক্ত করেছে এবং হেডওয়ার্ডও তারাই। সো আমাদের এখানে কিন্তু এটা প্লুরাল ফর্মেটেই ব্যবহার করতে হবে। অনেকগুলো বিষয় বিবেচনায় নিলাম। এরপর মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করা লাগবে কিনা, ডু নট, ডিড নট, ডাজ নটের ব্যবহার করা লাগবে কিনা, এ বিষয়েও তোমাকে সতর্ক থাকতে হবে। তো আমরা কি ব্যবহার করেছি দেখো, আমরা কিন্তু ব্যবহার করেছি গেট, গেটই। ঠিক আছে, এরপর দেখো, ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ দ্য জেন্টেলম্যানস গেম। বলছে প্রকৃতপক্ষে ক্রিকেট কি? ক্রিকেটকে বলা হয়, ক্রিকেট বলে না, ক্রিকেটকে বলা হয়। তাহলে আমাদের কি করব? প্রথমত এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়, দ্বিতীয়ত এটা প্যাসিভ মোডে করতে হবে, কারণ ক্রিকেটটা সরাসরি সাবজেক্টের কাজ করছে না, যেটা একটু আগে আমি আলোচনা করলাম। ওকে, তো আমরা এখানে ইজ কল্ড ব্যবহার করতে পারি। ওকে, আর ইজ কেন ব্যবহার করলাম? কারণ দেখো ক্রিকেট কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, এরপরে ইট ড্যাশ এন্টারটেইনস আস উইথ পলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। বলছে এটা একটা ভদ্রতা এবং নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদের কি করে? বিনোদন দেয়। তো এন্টারটেইনটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এন্টারটেইন আকারেই ব্যবহার করতে পারি, কারণ এন্টারটেইন দেখো এর শেষে আমরা ইয়েস ব্যবহার করেছি। কেন ইয়েস ব্যবহার করেছি? কারণ দেখো ইটের পরে কিন্তু যে ভার্বটা ব্যবহার করব, যদি সেটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি তাহলে অবশ্যই তার শেষে ইয়েস বা ইয়েস যোগ করতে হবে। যেহেতু এখানে ইয়েস ব্যবহারের কোনো প্রসঙ্গ নাই, তাই আমরা ইয়েস ব্যবহার করলাম। এরপর দেখো, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ড্যাশ অ্যামং দ্য প্লেয়িং নেশন থ্রো ইট। বলছে এটার মাধ্যমে যে সকল দেশ ক্রিকেট খেলা করে তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, ভ্রাতৃত্ববোধের একটা সেন্স কিন্তু তাদের ভিতরে তৈরি হয়, বা একটা বোধ, অনুভূতি তৈরি হয়। তো দেখো, এ সেন্স অফ
ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এখানে হেড ওয়ার্ড হলো ইয়েস সেন্স। সো আমরা হেড ওয়ার্ড অনুযায়ী, আজ যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের বিষয়, প্রেজেন্ট টেন্সেরই ভার্ব ব্যবহার করব। হেড ওয়ার্ড অনুযায়ী এবার দেখবো যে কী ভার্ব ব্যবহার করব। আর দেখো এই যে তৈরি হয়, এই সেন্সের তৈরি হওয়ার ক্রিয়েটেড, এখানে যে ক্রিয়েট, ক্লুতে যে ক্রিয়েট আছে, এই ক্রিয়েটের সৃষ্টি হওয়ার কাজটা কি এ সেন্স করছে নাকি এ সেন্স হয় বলছে, মানে এটা দ্বারা হয়, ঠিক আছে, সরাসরি কিন্তু এটা করছে না। যদি বলতাম ক্রিকেট ক্রিয়েট এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ মুডে ব্যবহার করতে পারতাম। আবারও বলছি, যদি বলতাম যে ক্রিকেট ক্রিয়েট এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, তাহলে কিন্তু অ্যাক্টিভ মুডের ব্যবহার হতো। কিন্তু আমরা ব্যবহার করছি এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, তাহলে এখানে এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি কিন্তু সরাসরি কাজ করছে না, বরং সেটাকে করানো হচ্ছে। সো আমরা এটা প্যাসিভ মোডে ব্যবহার করব। প্যাসিভ মোডে কী ব্যবহার করব? ইজ ক্রিয়েটেড। তো আমরা কী ব্যবহার করেছি তোমাদেরকে একটু দেখাই। দেখো ইজ ক্রিয়েটেড কিন্তু আমরা ব্যবহার করেছি। আশা করি এ পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এরপরে দেখো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। এবার বলছে বাংলাদেশের কথা বলছে, যে বর্তমানে বাংলাদেশে ক্রিকেট খুবই একটা জনপ্রিয় খেলা। দ্য ইংলিশ ড্যাশ ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট ড্যাশ বিকাম আ সেকুলো অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। এবার দেখো আমরা কিন্তু পাস্ট টেন্সে চলে গেছি। ইংলিশরা প্রথম শুরু করেছিল, অতীতকালের কথা বলছে। সো একটা প্যাসেজের ভিতরে কিন্তু টেন্সের ভিন্নতা আসতে পারে, কখনো প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হতে পারে, কখনো পাস্ট টেন্সের ব্যবহার হতে পারে। তো ইংলিশরা যেহেতু খেলাটা অতীতকালে শুরু করেছিল অনেক আগে, পাস্ট টেন্সের কথা, সো আমরা এটাকে যেহেতু তারাই করেছিল, ইংলিশরাই খেলা করেছিল, সো এটাকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব। প্লের সাথে একটা ইডি যোগ করে দেবো, প্লেড। আর সিন্স দেন, তারপর থেকে, মনে রাখবে সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে, সিন্সের পরে হলো পাস্ট পারফেক্ট টেন্স। সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সিন্সের পরে হলো পাস্ট টেন্স। যেহেতু সিন্সের আগে পাস্ট টেন্স আছে, সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? জাস্ট হ্যাজ বিকাম দিয়ে দেবো, হ্যাড বিকাম দিয়ে দেবো। ওকে, হ্যাড বিকাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে বলছে যে ক্রিকেটরা, ইংলিশরা আমাদের এখানে সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশে প্রথম ক্রিকেট খেলা শুরু করেছিল। তখন থেকে এটা আমাদের ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট, মানে আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তখন থেকে। পরবর্তীতে সেন্টেন্স আছে আওয়ার টিম, আমাদের টিম ড্যাশ কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার। বলছে আমাদের যে টিম আছে, বাংলাদেশের যে টিমটা আছে, এই টিমটা কিন্তু কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার, দক্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত। তো আওয়ার টিম কনসিস্ট অফ মানে গঠিত। সো দেখো এটা কিন্তু একটা প্যাসিভ অর্থ দিচ্ছে, কিন্তু ব্যবহার করব কিন্তু আমরা সিঙ্গুলার। টিম গঠন করে না, বরং টিম গঠিত। কিন্তু আমরা এখানে কনসিস্টের জায়গায় কিন্তু কনসিস্টই ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? কারণ এখানে কিন্তু অনেকে প্যাসিভ মোডে ব্যবহার করবে, যে গঠিত, গঠন করা না, গঠিত অর্থ দিচ্ছে। কিন্তু এই যে কনসিস্ট অফ, এই যে এটা কিন্তু একটা ফ্রেজ, কনসিস্টের পরে যখন অফ হয় তখন কিন্তু এটা অর্থ দেয় গঠিত। সো এটাকে আর প্যাসিভ মোডে ব্যবহারের দরকার নাই, অটোমেটিক্যালি প্যাসিভ অর্থ দেয়। দে অলরেডি ড্যাশ শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচ। বলছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাচে ইতিমধ্যে তাদের কৃতিত্ব দেখিয়েছে। তো অলরেডি থাকলে আমরা জানি, অলরেডি থাকলে সাধারণত সেন্টেন্সগুলোতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি বলতে পারি যে দে হ্যাড, দে অলরেডি, সরি এখানে অবশ্যই হ্যাভ হবে, সরি এখানে হ্যাজ হবে না। দে, দের পরে অবশ্যই আমাদের হ্যাভ ব্যবহার করতে হবে। দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচ। পরে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো, বলছে এটা একটা দুঃখের বিষয়, দ্যাট যে সামটাইমস আওয়ার প্লেয়ার, মাঝে মধ্যে আমাদের প্লেয়াররা কি করে, প্লে সো পোরলি, মানে এতটা খারাপ খেলে। তো দেখো সামটাইমস যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। সো আমাদের এখানে যে প্লে আছে, ওই প্লেটাকে প্লে হিসেবে ব্যবহার করতে হবে জাস্ট প্রেজেন্ট টেন্সে। আর এখানে আমরা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা ডিপেন্ড করবে কিসের উপর? সামটাইমস আওয়ার প্লেয়ার্স, এই যে আওয়ার প্লেয়ার্স এটাই সাবজেক্ট। সো প্লেই বলবে, যেহেতু আওয়ার প্লেয়ার্স এটা হলো প্লুরাল, সো আমাদের প্লেটা কিন্তু প্লে হিসেবেই বলবে। ওকে, আচ্ছা এরপরে বলছে মাঝে মধ্যে আমাদের প্লেয়াররা এতই খারাপ খেলে, দ্যাট যে আওয়ার কান্ট্রিম্যান, বলছে আমাদের দেশবাসী বিকাম অ্যাস্ট্রোনাইজড, মানে অবাক হয়ে যায়। মাঝে মাঝে আমাদের টিমরা কি করে, খুব ব্যাড পারফরমেন্স করে। সো এটা দেখে আমরা কি অ্যাস্ট্রোনাইজ হয়ে যাই না, যে বাংলাদেশ এমন খেলছে, খুব খারাপ লাগে না? তো দেখো বিকামটা কি ব্যবহার করবো আমরা, যে আওয়ার কান্ট্রিম্যান, এই যে কান্ট্রিম্যান এটা কিন্তু প্লুরাল, সো বিকাম এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবো, সো বিকামই ব্যবহার করব। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে একটা রিয়েল প্র্যাকটিস, 6টা সতর্কতা তোমাদেরকে দেখালাম। 6টা সতর্কতা একবার বলে দিচ্ছি। প্রথমে তোমাকে টেন্স খেয়াল করতে হবে,
টেন্স খেয়াল করলে এরপর তুমি এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ মোডে ব্যবহার করবে। ওকে ঠিক আছে, অ্যাক্টিভ কি প্যাসিভ আইডেন্টিফাই করলাম। এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হয় তাহলে আমি ওটা সিঙ্গুলার ব্যবহার করব নাকি প্লুরাল ব্যবহার করব, কি অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল হবে, হেড ওয়ার্ড অনুযায়ী, এ বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। তারপরে সেখানে তোমার কোনো প্রকার ভার্ব যেটা ব্যবহার করবো ওটাকে ভার্ব ফর্মে ব্যবহার করব নাকি জার্ন্ড পার্টিসিপল ইনফিনিটিভ আকারে ব্যবহার করবো, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপরে তোমাকে মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার বিষয়ে সতর্ক থাকতে হবে। ডু নট, ডিড নট, ডাজ নট, প্রকার নেগেটিভ বা অ্যাফার্মেটিভ বোধক কোনো শব্দ ব্যবহার করা লাগবে কিনা এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। যদি তুমি এই বিষয়গুলো সতর্কতা অবলম্বন করো, রাইট ফর্মাল ভার্বে ফুল মার্ক পেতে তুমি বাধ্য, 100% তুমি ফুল মার্ক পাবে। একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ বেস্ট করতে পারবে।